এখন শুনবেন আজকের গল্প। এই অনুষ্ঠানটির স্বত্বাধিকারী অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। বিনা অনুমতিতে এর কোনো অংশ সম্প্রচার করা দণ্ডনীয় অপরাধ। কেন ছাড়বো? কেন ছাড়বো? আমাকে বিষ খাওয়াবি বলে? তুই আমাকে মেরে ফেললেও আমি যাব না, ঠিক ফিরে আসবো। কেমন দেখলেন? বেশ খারাপ। তবে আজও আমাদের কদর্য ভাষায় গালাগালি দিতে কোনো কসুর করেননি। আজ 15 বছর ধরে মা ঠাকুরনকে এইভাবে অত্যাচার করে যেতেছেন। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আজকের গল্প প্রতিশোধ। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা অরিজিৎ ভদ্র। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। শুরু হচ্ছে আজকের গল্প প্রতিশোধ। সবুজে ঢাকা গ্রামের পশ্চিম প্রান্তে একটি বড় জীর্ণ বাড়ি এ গল্পের পটভূমি। হঠাৎ করে দেখলে ছোটখাটো জমিদার বাড়ি বলে ভুল হতে পারে, তবে এ বাড়ির বর্তমান প্রজন্ম কিংবা পূর্বপুরুষেরা কেউই কোনো কালে জমিদার ছিলেন না। ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই তাদের এই বৈভব। যদিও সে ব্যবসার অবস্থাও এখন খুব একটা ভালো যাচ্ছে না, কারণ এই জীর্ণ বাড়ি এবং ব্যবসার যিনি সর্বেসর্বা, সেই বদমেজাজির নিবারণ মুখুজ্জে বেশ কয়েক মাস ধরেই শয্যাশায়ী। আজ একটু বেশি বাড়াবাড়ি হওয়ায় তড়িঘড়ি ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। ডাক্তার যখন এসে পৌঁছলেন তখন অন্ধকার নেমে এসেছে চতুর্দিকে। এ বাড়ির বহুদিনের পুরনো চাকর হারাধন এসে দরজা খোলে কড়া নাড়ার শব্দ শুনে। আসেন আসেন ডাক্তারবাবু, মা ঠাকরেন ওপরেই আসেন। তেনার তো আবার সন্ধ্যে থেকে খুব বাড়াবাড়ি হচ্ছে, তার মধ্যেই মা ঠাকরেনকে একেবারে পিষে দিচ্ছে। আসেন। ডাক্তার ওপরের ঘরে এসে দেখলেন পালঙ্কে শুয়ে আছেন নিবারণ মুখুজ্জে, প্রায় বেহুঁশ। লণ্ঠনের স্বল্প আলোয় তাকে যেন আরো মুমূর্ষু বলে বোধ হচ্ছে। নিবারণবাবুর পায়ের কাছে বসে আছেন তার স্ত্রী সুলেখা। বাংলাদেশের নারী জাতির সহ্য শক্তির এক প্রকৃষ্ট উদাহরণ এই মহিলা। বিবাহের পর থেকেই স্বামীর লাঞ্ছনা, গঞ্জনা, এমনকি শারীরিক অত্যাচার সহ্য করে যিনি অদ্যাবধি স্বামীর সেবা করে চলেছেন, সন্তানদের মানুষ করে চলেছেন বাপের কুসঙ্গ থেকে বাঁচিয়ে। সুলেখা দেবীর সামনে এলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় ডাক্তারের। ডাক্তার ঘরে ঢুকতেই সুলেখা দেবী বলেন, দেখুন না ডাক্তারবাবু, হাঁপানির টানটা খুব বেড়েছে, সারা দিনই খুব বাড়াবাড়ি হচ্ছে। তার মধ্যে আমার হাতে কিছুতেই ওষুধ খাবেন না, জানেনই তো সব। এর মধ্যে উত্তেজিত হয়ে চিৎকার করছেন, আর চিৎকার করলেই তো কাশি হচ্ছে। কিন্তু সন্ধ্যের পর থেকে দেখছি কেমন নেতিয়ে পড়েছেন, প্রায় বেহুশ হয়ে যাচ্ছেন। না না, হুঁশ আছে আমার। কি ভেবেছ? কি ভেবেছ আমি মরে গেছি? আমার ঘরে বসে ডাক্তারের সাথে গল্প করছো? এই ডাক্তার, এই মেয়ে মানুষটার থেকে দূরে থাকো। কি হচ্ছে কি? একটু চুপ করো না। ছি ছি, এসব কি বলছো? কেন
কেন কেন কেন বলবো না? হ্যাঁ, ছোট লোকের ঘরের মেয়ে একটা, তোর বাপ তোকে ইচ্ছে করে আমার ঘরে চাপিয়ে দিয়েছিল। এক পয়সাও পণ দিতে পারেনি। কি গুণ আছে তোর? হ্যাঁ, পণ ছাড়া তোকে কেউ বিয়ে করতো? চুপ করো, তোমার অত্যাচার অনেক সয়েছি, আর সইব না। বিছানায় শুয়ে শুয়ে আমার সেবা নিচ্ছ, তবু আমাকে মুখ ঝামটা দিতে ছাড়ছো না। বিছানায় শুয়ে আছি কি এমনি এমনি? তুই তো আমাকে বিষ দিয়ে দিয়ে মেরে ফেলছিস। আমাকে মেরে ফেললেও আমি তোকে ছাড়বো না, ঠিক ফিরে আসবো। বিষ ওষুধ খাইয়ে আমায় মারবি? নিবারণ বাবু, কি হচ্ছেটা কি? এসব কি বলছেন? ওষুধ তো আমি দিয়েছি, উনি নন। ওই ওষুধগুলো ঠিক মতো খেলে আপনি এতদিনে সেরে উঠতেন। সেরে উঠতেন? তোমার দেওয়া ওষুধ মানেই তো বিষ। তুমি তো ওরই লোক, তোমায় চিনি না। আমি মরে গেলে তোমাদের তো সুবিধেই হয়। আপনি মিথ্যে মিথ্যে সন্দেহ করছেন। আমি আপনাকে আরো দুটো ওষুধ দিয়ে গেলাম, ইচ্ছে হয় খাবেন, ইচ্ছে না হলে খাবেন না। এরকম জঘন্য মানসিকতা হলে কে বাঁচাবে আপনাকে? চরম বিরক্তি নিয়ে নিবারণ মুখুজ্জের ঘর থেকে বেরিয়ে আসেন ডাক্তার। দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিতে দিতে চাকর হারাধন বলে, কেমন দেখলেন? বেশ খারাপ। হুম, তবে আজও আমাদের কদর্য ভাষায় গালাগালি দিতে কোনো কসুর করেননি। আজ 15 বছর ধরে মা ঠাকুরনকে এইভাবে অত্যাচার করে যেতেছেন। একদিন হাত চালিয়েছেন, এখন মুখ চালাচ্ছেন, মুখ দিয়েই বিষ ওগড়াচ্ছেন। অত্যাচার সই সই মা ঠাকরেন একেবারে কালি হয়ে গেল। চোখে দেখা যায় না গো ডাক্তার বাবু। আচ্ছা, মুখুজ্জে মশাইয়ের ছেলেরা সব কোথায়? তারা কিছু বলে না? তারাও তো বড় হচ্ছে। বলে তো, একবার তো বড় খোকা কর্তা বাবুরে মারতে ছুটেছিল। মা ঠাকরেন আর আমি মিলে অনেক কষ্টে তারে থামাই। তারপরেই বড় খোকা ছোট খোকা দুজনকে ওই বোর্ডিং স্কুল না কি বলে ওখানে পাঠিয়ে দিছে। আই সি। তা 2-1 দিনের মধ্যে ছেলেদের একবার আনানোর ব্যবস্থা করো। কর্তা বাবু কি আর? অবস্থা যা দেখলাম তাতে বেশি দিন আর আছে বলে তো মনে হচ্ছে না। ওষুধগুলো যদি একটু নিয়মিত খেতেন তাহলে হয়তো, যাকে, বৌঠান তো মুক্তি পাবেন। আমি এখন আসি হারাধন। রাতে কোনো বাড়াবাড়ি হলে আমাকে জানিও। আচ্ছা ডাক্তার বাবু। সন্ধে ঘনিয়ে তখন রাত নেমেছে। মুখুজ্জে গিন্নি থালায় খাবার বেড়ে নিয়ে নিবারণ বাবুর ঘরে ঢোকেন। শুনছো? এই যে একটু খেয়ে নাও। আবার বিষ খাওয়াতে এসেছিস আমাকে? কেন বারবার একই কথা বলো? এত বছর ধরে তোমার সব অত্যাচার মুখ বুজে সয়েছি, তাতেও স্বাদ মিটছে না তোমার? আমি তো সাধ্য মতো তোমার সেবা করছি, তাও কেন গালাগাল দাও? কথা বলতে বলতে সুলেখা দেবী নিবারণ বাবুর কাছে এগিয়ে যান, থালা গ্লাস পাশের টেবিলে রাখেন। ঠিক তখনই নিবারণ মুখুজ্জে আচমকা তার গলা টিপে ধরে। বেশ করবো, গালাগাল দেব, বেশ করবো। আবার মুখে মুখে চোপা হচ্ছে। চারু লাগছে। কেন ছাড়বো? আমাকে বিষ খাওয়াবি বলে? তুই আমাকে মেরে ফেললেও আমি যাব না, ঠিক ফিরে আসবো। সুলেখা দেবী নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে পাশের টেবিল হাতড়াতে থাকেন।
হাতের ধাক্কায় থালা বাটি গ্লাস উল্টে পড়ে যায়। প্রচণ্ড ঝনঝন শব্দে রাত্রের নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হঠাৎ একটি পিতলের ফুলদানি হাতের নাগালে পেয়ে সেটা দিয়ে নিবারণ বাবুর মাথায় সর্বশক্তি দিয়ে আঘাত করেন সুলেখা দেবী। নিবারণ মুখুজ্জে আর্তনাদ করে ওঠে, মেরে ফেললি তুই আমায়, আমি ঠিক ফিরে আসবো। আর কোনো কথা বলতে পারে না সে। বিছানায় ঢলে পড়ে। সুলেখা দেবী ভয়ে ঘুমাতে থাকেন। চিৎকার শুনে ছুটে এসে হারাধন হতভম্ব হয়ে যায় এ দৃশ্য দেখে। কি করতে বাবু? জরুরি তলব পেয়ে ডাক্তার যখন আসেন তখন ভোর হতে আর বেশি দেরি নেই। সুলেখা পাথরের মূর্তির মতো বসে আছে মেঝেতে। দরজার কাছে দাঁড়িয়ে কিংকর্তব্য বিমূঢ় হারাধন। ডাক্তার হারাধনকে বলেন, হারাধন, ভোর হতে আর তেমন দেরি নেই। তুমি ছড়ানো খাবার দাবারগুলো পরিষ্কার করে ফেলো, থালা বাটিগুলো তুলে নিয়ে যাও, পাড়ার লোকেদের সবাইকে খবর দাও। যে আগে ডাক্তার বাবু? আমি আর ঘন্টা খানেকের মধ্যেই সার্টিফিকেট দিয়ে দেব। 4 ঘন্টা তো হয়েই যাচ্ছে। কি লিখবেন? কি আর লিখব? প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন, তারপর মাঝরাতে হঠাৎ খাট থেকে পড়ে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু। এই ঘটনার পর কেটে গেছে প্রায় 20 বছর। সুলেখার বয়স বেড়েছে, তবে বয়সের তুলনায় একটু বেশি বুড়ি দেখায় তাকে। নিবারণ মুখুজ্জের 2 ছেলে বড় হয়ে সংসারের হাল ধরেছে। তবে সত্যি বলতে কি, প্রতিষ্ঠিত হতে পারেনি তারা কেউই। বড় ছেলে বিজন বাপের ব্যবসাকে আবার দাঁড় করানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো। আর ছোট ছেলে বিকাশ যে কোম্পানিতে চাকরি করত, তারা ঝাঁপ গুটিয়ে এ রাজ্য থেকে বিদায় নিয়েছে সম্প্রতি। কাজেই বিকাশ আপাতত বেকার। 2 ভাই আর্থিক সংকট থেকে বাঁচতে এই বাড়ি বিক্রির পরিকল্পনা করেছে। খদ্দেরদের সঙ্গে কথাবার্তাও শুরু হয়েছে। সুলেখা দেবী মন থেকে বিষয়টা মেনে নিতে না পারলেও ছেলেদের মুখের দিকে তাকিয়ে না করতে পারেননি। সেদিনও 2 ভাই গেছে খদ্দেরের সঙ্গে দেখা করতে। তাদের ফেরার অপেক্ষায় রয়েছেন সুলেখা দেবী। এমন সময় হারাধন ঘরে ঢোকে। মা, আমারে ডাকছিলেন? হ্যাঁ হারুদা, ছেলেরা ফিরেছে? না মা, এখনো ফেরেনি। ফিরলে আপনারে খবর দিতাম। আসলে এত দুশ্চিন্তা হচ্ছে। কলকাতা কি এখানে মা? যেতে আসতে সময় লাগবে নি? হ্যাঁ তা তো জানি। তার উপর খদ্দেরের সাথে কথা বলতেও তো সময় লাগবে মা। এসব কথা কি আর চট জলদি হয়? কি জানি ওরা রাজি হবে কি না। তবে বিক্রি করতে কি আর মন চায়? এত বছর ছিলাম। সে বুঝি মা, নিজের বাড়ি কি আর সহজে ছাড়া যায়? টান তো একটা থাকেই। হ্যাঁ, সেই অত্যাচারেরও একটা টান থাকে। না হলে আমার তো এই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ছিল। কি করে যে রয়ে গেলাম এতগুলো বছর। থাক না মা সব পুরনো কথা। আমি বলি কি, বড় খোকার ব্যবসার অবস্থাটা তো ভালো নয়।
ছোট কোকার চাকরিটাও চলে গেল। এত টানাটানি চলছে, এখন আর এ বাড়ির মায়া করবেননি। ছেলেরা যখন চাইছে বাড়িটা বেচেই দিন। তবে এ বাড়ি অন্য কারুর হাতে চলে যাওয়ার আগেই আমি মরে যাব। তুমি দেখে নিও হারুদা, আমার মৃত্যু এ বাড়িতেই হবে। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলেছে। এ বাড়ির ছাদ থেকে পশ্চিমে দেখা যায় আদিগন্ত সবুজ ধানের ক্ষেত। সেই সবুজের কোল ঘেঁষে যখন সূর্য অস্তাচলে যায়, তখন গোধূলির রাঙা আলো গ্রামটাকে যেন এক রহস্যের চাদরে মুড়ে ফেলে। একটা মন খারাপের আবেশ ছড়িয়ে পড়ে চারপাশে। নিবারণ মুখুজ্জের দুই ছেলে বিজন ও বিকাশ সেই পরন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে আলোচনা করছে এই বাড়ি বিক্রির বিষয়। ভদ্রলোক তো বললেন সামনের সপ্তাহে বাড়িটা দেখতে আসবেন। হ্যাঁ, পছন্দ হলে কিনেও নিতে চাইবেন। আমার ঠিক ভালো লাগছে না রে। বাপ ঠাকুরদার ভিটে বেচে দেব। নেহাত এমন একটা বিপদের মধ্যে পড়ে গেছি, তাই কোনো উপায় থাকলে এ বাড়ি আমি বিক্রি করতাম না। আমারও একেবারেই ইচ্ছে নেই গো দাদা। মা তো আমাদের কথা ভেবেই রাজি হয়েছে, মন থেকে কি আর চাইছে? এই প্রমোটার বাড়িটা কিনলে কি করবে জানিস তো? 1 সপ্তাহের মধ্যেই ভেঙে গুঁড়িয়ে ফ্ল্যাট বাড়ি তুলে দেবে। আচ্ছা দাদা, একটা কাজ করলে হয় না? এক্ষুনি যদি বাড়িটা বিক্রি না করি? প্রত্যেক মাসে যে টানাটানি চলছে সেটা কি করে মিটবে তাহলে বল? না, একতলাটা ভাড়া দিয়ে দিলে তো হয়। ভাড়া? হ্যাঁ, পুরো একতলাটা ভাড়া দিয়ে দিলে আমাদের অনেকটাই সুরাহা হবে। আমরা না হয় সবাই দোতলায় উঠে যাব। হ্যাঁ, সেটা খারাপ বলিসনি, কিন্তু দোতলায় এতগুলো লোকের জায়গা হবে? তোর বৌদি আর ভাইপোকে তো মামার বাড়ি থেকে সামনের মাসে নিয়ে আসবো বলে ঠিক করেছি। ওপরে তো মাত্র 2টো ঘর, পড়াশুনো করবে, রান্নাঘর করতে হবে, সবার জায়গা হবে? উপরে 2টো ঘর নয় তো দাদা, 3টে ঘর। বিজন চমকে উঠে বিকাশের দিকে তাকায়। তুই কি? হ্যাঁ, ঠিক ধরেছ, বাবার ঘরের কথাই বলছি। আজ এত বছর ধরে ওই ঘরটা বন্ধ পড়ে আছে। অনেক দিন তো হলো, এবার তো ব্যবহার করাই যায়। কিন্তু কিসের কিন্তু বলতো? বাবা যে মাকে অকথ্য অত্যাচার করত সবাই জানে। মা হয়তো সে খারাপ স্মৃতি থেকে পালাতেই ওই ঘরটা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, বাবা চলে যাওয়ার পরে মা কোনোদিনও আর কাউকে ওই ঘরটা খুলতে দেয়নি। কিন্তু এখন তো আমাদের ওই ঘরটা পেলে সুবিধে হয়। অত বড় একটা ঘর, এত আলো বাতাস খেলে, শুধু শুধু ফেলে রেখে নষ্ট করে কি হবে বলতো? আচ্ছা, মা কি রাজি হবে? রাজি করাতে হবে। ওই ঘরটা খুলে দিলে যদি বাড়ি বিক্রিটা আটকাতে পারি, তাহলে মা ঘরটা খুলবে না। এই প্রস্তাব শুনে রীতিমতো চমকে ওঠে হারাধন। তুমি কি বলছো বড় খোকা? না না না, হতে পারে না। আরে এরকম আতকে ওঠার মতো কি বললাম? মাকে বলে কয়ে ঘরটা একটু খুলিয়ে দাও না। ও ঘর আবার খুলতে হবে? হারাধন খুব ভয় পেয়ে যায়। আচ্ছা, কি ব্যাপার বলো তো হারু কাকা? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। একটা অত্যাচারী লোক ওই ঘরে হার্ট ফেল করে মারা গিয়েছিল, এই তো ব্যাপার। আহ, ওভাবে বলিস না। আরে শত হলেও আমাদের বাবা। আর কিভাবে বলবো দাদা? একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে এতগুলো বছর বাদেও এত ভাবার কি আছে? আচ্ছা হারু কাকা, তুমি বলো তো, এর পিছনে অন্য কোনো রহস্য আছে নাকি? আচ্ছা, কিছু কি লুকোচ্ছ? না 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 গো, কি আবার লুকোবো? কিছু তো তুমি একটা গোপন করছোই। কি বলো তো? আর মানছি বাবা মাকে অত্যাচার করতেন। মায়ের সেই থেকেই বাবার সবকিছু নিয়েই একটা ভয় ধরে গিয়েছিল, কিন্তু এতদিন বাদেও। বলো না হারু কাকা, বাবার মৃত্যুর সময় অন্য কিছু ঘটেছিল কি? তুমি তো ছিলে সেই দিন। হ্যাঁ, না না না, তেমন কিছু নয়। আসলে কর্তাবাবু সব সময় মা ঠাকুরনকে বলতেন, আমি মরে গেলেও এখান থেকে যাব না, তোমায় মেরে তারপর যাব। হ্যাঁ, ওই সব যে বলতো সে আমারও মনে আছে। সেই একই কথা শুনতে শুনতে
তোমাদের মা কিরকম হয়ে গেছিল, তাই তো কর্তাবাবু চলে যেতেই উনি বলে দিলেন ওই ঘর আর খুলতে হবে না। ব্যাস, সেই যে বন্ধ হলো, আর খোলা হয়নি। তা এবারে খোলা হবে। আমরা মাকে বোঝাবো, মাকে ওই ট্রমাটা থেকে বের করে আনতেই হবে। পরিকল্পনা মতো দুই ভাই সবকিছু বুঝিয়ে বলে মাকে। দেখো মা, তোমাকে সবকিছু বুঝিয়ে বললাম, এবার তুমি বলো তোমার কি মত। মা শোনো না, তুমি আর আপত্তি করো না প্লিজ। ওই একটা ঘর খুলে দিলেই আপাতত আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ছেলেরা এত করে বলছে, ঘরটা খুলেই দেন মা। ঠিক আছে, খোলো তাহলে ঘরটা। আচ্ছা থাক, দাঁড়া, আমি খুলছি। তুমি আবার যাবে কেন? আমরাই ঘরটা খুলে পরিষ্কার করে নিচ্ছি। না, সেই দিন আমি তো ওই ঘর বন্ধ করিয়েছিলাম, আমিই খুলবো। তবে একটা শর্ত আছে। কি শর্ত? ওই ঘরে আমি থাকবো, তোরা কেউ নয়। কেন মা? ওই ঘর নিয়ে তুমি সব থেকে বেশি ভয় পাও, তুমি আবার ওই ঘরে থাকতে যাবে কেন? এককালে আমি তো ওই ঘরে থাকতাম, এখন যখন আবার ঘর খোলা হচ্ছে তখন আমিই থাকবো, তোরা আমাকে বাধা দিস না। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে এখন। এই চল তো, আগে তো আমরা ঘরটা খুলি। হ্যাঁ চলো। সকলে মিলে পৌঁছে যায় দোতলায় নির্দিষ্ট ঘরটির সামনে। 20 বছর পর এই প্রথমবার খোলা হচ্ছে স্বর্গীয় নিবারণ মুখুজ্জের শোবার ঘরের দরজা। ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে খুলে যায় দরজা। একটা স্যাঁতস্যাঁতে ভ্যাপসা গন্ধে গা গুলিয়ে ওঠে সকলের। তাদের চোখে মুখে ভয়। বাপরে কি ধুলো! বাবারে, মুখে কাপড় চাপা দাও, এত বছরের ধুলো, কাশি তো হবেই। আমার সেই কথা মনে পড়ছে, কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছেলেরা তো কিছুই জানে না। নিবারণ মুখুজ্জের শেষ কথাগুলো আজও যেন সুলেখা দেবীর কানে ভাসে। আজও স্পষ্ট শুনতে পান সেই কণ্ঠস্বর। তুই আমাকে মেরে ফেললো, আমি যাব না, ঠিক ফিরে আসবো, ঠিক ফিরে আসবো, ফিরে আসবো। আমার দম বন্ধ লাগছে। ও বড় খোকা, বড় খোকা। আর কিছু বলতে পারেন না, অজ্ঞান হয়ে যান সুলেখা দেবী। মা কি হলো? মা কি হলো? মা! মায়ের ওই অবস্থা দেখে দুই ভাই চিন্তিত হয়ে পড়ে। শোন, মাকে আর ওই ঘরে ঢুকতে দেওয়ার দরকার নেই। আমি বরং আমার ঘরটা খালি করে এই ঘরের সব জিনিসপত্র নিয়ে চলে আসছি। হ্যাঁ সেটাই ভালো হবে। মাকে তো ওই ঘরে থাকতে দেওয়ার প্রশ্নই ওঠে না। ঘরের দরজা খোলা মাত্র যে অজ্ঞান হয়ে গেল, সে নাকি আবার ওই ঘরে থাকবে। তবে আমার না এখনো মনে হচ্ছে ওই ঘরে কিছু একটা রহস্য লুকিয়ে আছে, যেটা মা আর হারু কাকা আমাদের কিছুতেই বলতে চাইছে না। বাদ দাও তো দাদা, রহস্যের মতো করে থাকুক, আমাদের না জ্বালালেই হলো। ঘরের দরকার ছিল, ঘর পেয়ে গেছি, ব্যাস। এখন নিচের তলাটা কাউকে ভাড়া দিতে পারলেই আমাদের শান্তি। পরের দিনই লোক ডেকে ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। টান টান করে পাতা হয় বিছানার চাদর, ফুলদানিতে রাখা হয় ফুল। সেদিন বিজন ও বিকাশের দুজন বন্ধু পরিমল ও রঞ্জন সে বাড়িতে বেড়াতে আসে। ওই ঘরে বসেই আড্ডা জমায় তারা। এইটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস ভাই। এই এত বড় একটা বাড়ি বিক্রি করে দিবি ভাবছিলি, সেটা একেবারে বোকামি হয়ে যেত ভাই। ঠিক বলেছিস, কতদিনের পুরনো বাড়ি, আজকাল লোকে পায় না রে।
শুধু শুধু বিক্রি করবি কেন? শোন, ইচ্ছে করে তো আর বিক্রি করতে চাইনি। তোরা তো জানিস আমাদের দুজনেরই যা টানাটানি চলছে। শোন, নিচের তলাটা ভাড়া দিয়ে মোটামুটি সেই সমস্যাটার আপাতত সমাধান হয়ে গেছে। বিকাশের মাথায় এই বাড়ি ভাড়া দেওয়ার বুদ্ধিটা একেবারে জব্বর এসেছে। এই নাও, সবার জন্যই গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি, আর সঙ্গে চা। এবারে সব খাওয়া শুরু করো দেখি। আরে হারু কাকা, জমে গেছে জমে গেছে, তুমি তো ফাটিয়ে দিয়েছো। আরে দাও 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 দাও, এদিকে দাও এদিকে দাও। এ ভাই, সব আবার একা খেয়ে ফেলিস না কিন্তু। আরে আমাদের জন্য কিছু রাখ। তোরা সেই একই রয়ে গেলি। হ্যাঁ, সেই খাবার নিয়ে আগের মতো কাড়াকাড়ি। সত্যি তোমরা পারো বটে পরিমলদা, এখনো একেবারে সেই আগের মতো। হ্যাঁ, দরজার বাইরে এসে দাঁড়ান সুলেখা। ঘরের এই পরিবেশ দেখে বেশ ভালো লাগে তার। মনে মনে ভাবেন, তাহলে কি আমি শুধু শুধুই এতকাল ভয় পেয়ে এলাম? বড় খোকা তো বেশ কিছুদিন হয়ে গেল এই ঘরেই থাকছে, সব তো ঠিকই আছে মনে হচ্ছে। এতদিন বাদে ছেলেগুলো কিভাবে আবার আড্ডা মারছে দেখেও ভালো লাগে। সত্যি আমি এতগুলো বছর ধরে একটা অমূলক ভয় বয়ে বেড়ালাম, ঘরটা আরো আগেই খুলে দিলে হতো। বন্ধুরা চলে যেতে রাতের খাওয়া সেরে শুয়ে পড়ে বিজন। রাতে হঠাৎ একটা অস্বস্তি বোধ হওয়ায় ঘুম ভেঙে যায়। সে ছাড়াও এই ঘরে অন্য কারোর উপস্থিতি অনুভব করে সে। কিসের যেন একটা আওয়াজ হলো মনে হচ্ছে। ঘরের মধ্যে কি কেউ আছে নাকি? আরে, কে যেন মনে হচ্ছে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। ওটা আবার কি? কালো মতো কি একটা নড়ছে। সামনে তাকিয়ে একটা কালো ছায়া দেখতে পায় সে। দেয়ালে ওটা কিসের ছায়া নড়ছে? হঠাৎ জানলার বাইরে একটা তাল গাছের দিকে চোখ যায় তার। ওটা 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 তাল পাতার ছায়া। উফ, তার জন্য আমি এত ভয় পেলাম? কোনো মানে হয়? আর তার সাথে সাথে আমি নাকি নিঃশ্বাসের শব্দও শুনে ফেললাম। সত্যি, কল্পনা মানুষকে কত দূরে নিয়ে যায়। ধুর, তার চেয়ে বরং এখন ঘুমোই। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে বিজন। ঘরের মধ্যে ছায়া মূর্তি তখনও নড়ছে। ধীরে ধীরে দিনের আলো ফুটে ওঠে। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাজের মধ্যে বিজন কাল রাতের ঘটনা ভুলেই যায়। পরের দিন তাদের বাবার মৃত্যুদিন, সেটুকুই মনে থাকে তার। হারু কাকা, কালকের তারিখটা খেয়াল আছে তো? শোনো, আমার সকাল থেকে কয়েকটা পড়ানো আছে, তুমি ফুলমালাটা কিনে আনতে পারবে? হ্যাঁ, কাল তো কর্তাবাবুর মৃত্যুদিন। কিন্তু আমি যে আজ একবার বোনের বাড়ি যাব বড় খোকা, ফিরতি ফিরতি তো কাল বেলা গড়িয়ে যাবে। তুমি বরং আজকে সন্ধেবেলা যাওয়ার আগে ফুলগুলো এনে দিয়ে যেও, তাহলেই হবে। উনি যে ব্যবহারই আমার সাথে করে থাকুন না কেন, মৃত্যুদিনে এটুকু তো করতেই হবে। ওসব কথা ছেড়ে দাও না মা, আমরা তো তেমন কিছু করছি না। ওই একটু ফুলমালা দেওয়া, এটুকু না করলে 5 জনে 5টা কথা বলবে, কি দরকার? ঠিকই বলেছিস, সত্যিই আজ এত বছর বাদে ভাবি বড় খোকা, মৃত মানুষের প্রতি আর ক্ষোভ রেখে কি করব? ক্ষমা করে দেওয়াই ভালো, তাতে আমি শান্তি পাবো। যাগে,
তুমি ফুলগুলো এনে দিও, কালকে আমি নিজে ওই ঘরে গিয়ে ফুলদানিতে ফুলগুলো রেখে দিয়ে আসবো। আচ্ছা মা। সন্ধেবেলা হারাধন ফুল মালা নিয়ে এসে সুলেখার ঘরের টেবিলে রেখে বলে, আমি তাইলে বেরিয়ে পড়ছি মা, কাল বেলাবেলি চলে আসবো। হ্যাঁ, এসো। দুগ্গা দুগ্গা। বড় খোকা ছোট খোকা কেউই বাড়ি নেই। একবার ও ঘরে যাব। সকালবেলা ট্রাঙ্ক থেকে ওনার যে একটা কম বয়সের ছবি পেয়েছি, সেটা ও ঘরে রেখে আসি। ছেলেরা এসে গেলে আর ও ঘরে একা ঢুকতে দেবে না। অবশ্য ওদেরই বার দোষ কি? আমি সেদিন যেভাবে অজ্ঞান হয়ে গেছিলাম। যাই, ছবিটা নিয়েই যাই। ফুলগুলো এখনই ফুলদানিতে রেখে আসি। সুলেখা দেবী ফুল আর ছবি নিয়ে ঢোকেন নিবারণ বাবুর সেই ঘরে। সারা বাড়িতে তখন আর একটিও মানুষ নেই। সুলেখা দেবী সম্পূর্ণ একা। টেবিলের ওপর ফটোটা রেখে ফুলদানিতে ফুলগুলো সাজাতে থাকেন সুলেখা দেবী। ফুলগুলো খুব টাটকা, কাল সকালে একদম তাজা থাকবে, শুধু একটু জল দিয়ে দিতে হবে। হঠাৎ লোডশেডিং হয়ে যায়। যা, আলো চলে গেল। এই রে, এ ঘরে তো মোমবাতিও নেই। ঠিক তখনই ভীষণ ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ও বাবা, এর মধ্যে আবার ঝড়ও উঠলো। ঝড়ে তো একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। এক্ষুনি জানলাটা বন্ধ করতে হবে। সুলেখা দেবী তাড়াতাড়ি গিয়ে জানলা বন্ধ করে দেন। দরজাটাও সশব্দে বন্ধ হয়ে যায় নিজের থেকেই। দরজাটা কে বন্ধ করলো? হাওয়ায় বন্ধ হয়ে গেল। কিন্তু জানলাটা তো আগেই বন্ধ করলাম। তাহলে জানলা দরজা সব বন্ধ হয়ে গেছে। এত অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না তো। হঠাৎ ঘরের ভেতরকার বাতাস যেন একটা কুণ্ডলি পাকিয়ে ঘিরে ধরে সুলেখা দেবীকে। হাওয়ার শব্দটাকে যেন হাঁপানির টানের শব্দের মতো মনে হয় সুলেখা দেবীর। এ শব্দ যেন তার খুব চেনা। ওটা কিসের শব্দ? কে আছে ঘরে? কার শ্বাস প্রশ্বাসের শব্দ? কাঁপতে কাঁপতে পালঙ্কের পাশে টেবিলটাকে আঁকড়ে ধরে ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকেন সুলেখা। কথা বলছো না কেন? কে কে আছো এ ঘরে? কে কে? সত্যটা এখনো হচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি আমি দরজা দিকে যাই, দরজা দিকে। আচমকা কোথা থেকে একটা হাত এসে সুলেখার গলাটা টিপে ধরে। সুলেখা আর্তনাদ করে ওঠেন। নিবারণ মুখুজ্জের কাশির খ্যানখ্যানে শব্দ শোনা যায়। হাঁপানির শব্দটাও যেন বাড়তে থাকে। তার সঙ্গে মিশে যায় সুলেখার শেষ নিঃশ্বাসের শব্দ। ঝড় ধীরে ধীরে শান্ত হয়। মেঝেতে ছড়িয়ে থাকা ফুল আর নিবারণ মুখুজ্জের ছবির পাশে পড়ে থাকে একটি ফুলদানি এবং সুলেখা দেবীর নিথর দেহ। অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনলেন প্রতিশোধ। গল্প পাঠে
অনুরণ সেনগুপ্ত। অভিনয়ে প্রবাল মুখার্জি, কেয়া মুখার্জি, স্পন্দন দাস, শান্তনু দত্ত এবং অন্যান্যরা। প্রযোজনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা অরিজিৎ ভদ্র। নিবেদনে অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজ।